স্টোরি ম্যানিয়া ক্লাব ক্লাসিকে আজ আপনারা শুনবেন বিশ্ববরেণ্য কবি রবি ঠাকুরের কলমে লেখা কালজয়ী রচনা শেষের কবিতার প্রথম পর্ব, যেখানে ভালোবাসার এক জটিল অধ্যায় খুব সহজভাবে বর্ণিত। সামনেই আসতে চলেছে পয়লা বৈশাখ, যাকে আমরা রবি নজরুলের মাসও বলে থাকি। তাই 25শে বৈশাখ রবি ঠাকুরের জন্মদিবস উপলক্ষে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। গল্পের নাটকীয় রূপদানে এবং সমগ্র পর্ব পরিচালনায় রয়েছেন তুহিন। চলুন শুনে ফেলি আজকের গল্প শেষের কবিতার প্রথম পর্ব। অমিত রায় ব্যারিস্টার। ইংরেজি ছাঁদে রায় পদবী রয় ও রে রূপান্তর যখন ধারণ করলে তখন তার শ্রী গেল ঘুঁচে, কিন্তু সংখ্যা হলো বৃদ্ধি। এই কারণে নামের অসামান্যতা কামনা করে অমিত এমন একটি বানান বানালে যাতে ইংরেজ বন্ধু ও বন্ধুনীদের মুখে তার উচ্চারণ দাঁড়িয়ে গেল অমিত রায়। অমিতের বাপ ছিলেন দিগ্বিজয়ী ব্যারিস্টার। যে পরিমাণ টাকা তিনি জমিয়ে গেছেন সেটা অধস্তন 3 পুরুষকে অধঃপাতে দেবার পক্ষে যথেষ্ট, কিন্তু পৈতৃক সম্পত্তির সাংঘাতিক সংঘাতেও অমিত বিনা বিপত্তিতে এই যাত্রা টিকে গেল। কলিকাতা বিশ্ববিদ্যালয়ে বিয়ের কোঠায় পা দেবার পূর্বেই অমিত অক্সফোর্ডে ভর্তি হয়। সেখানে পরীক্ষা দিতে দিতে এবং না দিতে দিতে ওর 7 বছর কেটে গেল। বুদ্ধি বেশি থাকাতে পড়াশোনা বেশি করেনি, অথচ বিদ্যেতে কমতি আছে বলে ঠাহর হয় না। ওর বাপ ওর কাছ থেকে অসাধারণ কিছু প্রত্যাশা করেননি। তাঁর ইচ্ছে ছিল তার একমাত্র ছেলের মনে অক্সফোর্ডের রং এমন পাকা করে ধরে যাতে দেশে এসেও ধোপস হয়। অমিতকে আমি পছন্দ করি, খাসা ছেলে। আমি নবীন লেখক, সংখ্যায় আমার পাঠক স্বল্প, যোগ্যতায় তাদের সকলের সেরা অমিত। আমার লেখার ঠাট্ঠমকটা ওর চোখে খুব লেগেছে। ওর বিশ্বাস আমাদের দেশের সাহিত্য বাজারে যাদের নাম আছে তাদের স্টাইল নেই। জীব সৃষ্টিতে উট জন্তুটা যেমন, এই লেখকদের রচনাও তেমনি ঘাড়ে গর্দানে, সামনে পিছনে, পিঠে পেটে বেখাপ, চালটা ঢিলে নড়বড়ে। বাংলা সাহিত্যের মতন ন্যাড়া ফ্যাকাশে মরুভূমিতেই তার চলন। সমালোচকদের কাছে সময় থাকতে বলে রাখা ভালো, মতটা আমার নয়। অমিত বলে, ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী। ওর মতে যারা সাহিত্যের ওমরাও দলের, যারা নিজের মন রেখে চলে, স্টাইল তাদেরই। আর যারা আমলা দলের, 10-এর মন রাখা যাদের ব্যবসা, ফ্যাশন তাদেরই। বঙ্কিমী স্টাইল বঙ্কিমের লেখা বিষবৃক্ষে বঙ্কিম তাদের নিজেকে মানিয়ে নিয়েছেন। বঙ্কিমী ফ্যাশন নসিরামের লেখা মনমোহনের মোহনবাগানে। নসিরাম তাতে বঙ্কিমকে দিয়েছে মাটি করে। বারোয়ারি তাঁবুর কানাতের নিচে ব্যবসাদার নাচোয়ালির দর্শন মেলে, কিন্তু শুভ দৃষ্টিকালে বধূর মুখ দেখবার বেলায় বেনারসি ওড়নার ঘোমটা চাই। কানাত হলো ফ্যাশনের আর বেনারসি হলো স্টাইলের। বিশেষের মুখ বিশেষ রঙের ছায়ায় দেখবার জন্যে। অমিত বলে, হাটের লোকের পায়ে চলা রাস্তার বাইরে আমাদের পা সরতে ভরসা পায় না বলেই আমাদের দেশের স্টাইলের এত অনাদর। দক্ষযুগের গল্পে এই কথাটির পৌরাণিক ব্যাখ্যা মেলে। ইন্দ্র, চন্দ্র, বরুণ একেবারে স্বর্গের ফ্যাশন দুরস্ত দেবতা। চাকিং মহলে তাদের নিমন্ত্রণও জুটত। শিবের ছিল স্টাইল এত অরিজিনাল যে মন্ত্র পড়া যজমানেরা তাকে হব্যকব্য দেওয়াটা বেদস্তুর বলে জানত। অক্সফোর্ডের বিয়ের মুখে এসব কথা শুনতে আমার ভালোই লাগে, কেননা আমার বিশ্বাস আমার লেখায় স্টাইল আছে। সেজন্যই আমার সকল বইয়েরই এক সংস্করণেই কৈবল্য প্রাপ্তি, তারা ন পুনরাবর্তন্তে। আমার শ্যালক নবকৃষ্ণ অমিতের এসব কথা একেবারেই সইতে পারত না। বলতো, রেখে দাও তোমার অক্সফোর্ডের পাশ। সে ছিল ইংরেজি সাহিত্যে রোমহর্ষক এমএ,
তাকে পড়তে হয়েছে বিস্তর, বুঝতে হয়েছে অল্প। সেদিন সে আমাকে বললে, অমিত কেবলই ছোট লেখককে বড় করে, বড় লেখককে খাটো করবার জন্য। আর অবজ্ঞার কাজে ঢাক পেটাবা তার শখ, আর তোমাকে সে করেছে তার ঢাকের কাঠি। দুঃখের বিষয়, এই আলোচনা স্থলে উপস্থিত ছিলেন আমার স্ত্রী, স্বয়ং ওর সহোদরা। কিন্তু পরম সন্তোষের বিষয় এই যে আমার শ্যালকের কথা তার একটুও ভালো লাগেনি। দেখলুম অমিতের সঙ্গেই তার রুচির মিল, অথচ পড়াশোনা বেশি করেননি। স্ত্রীলোকের আশ্চর্য স্বাভাবিক বুদ্ধি। অনেক সময় আমার মনেও খটকা লাগে যখন দেখি কত কত নামজাদা ইংরেজ লেখকদেরকেও নগণ্য করতে অমিতের বুক দমে না। তারা হলো যাদের বলা যেতে পারে বহু বাজারে চলতি লেখক, বড় বাজারে ছাপ মারা, প্রশংসা করবার জন্যে যাদের লেখা পড়ে দেখবার দরকারই হয় না। চোখ বুজে গুণগান করলেই পাসমার্ক পাওয়া যায়। অমিতের পক্ষেও এদের লেখা পড়ে দেখা অনাবশ্যক। চোখ বুজে নিন্দে করতে ওর বাধে না। আসলে যারা নামজাদা তারা ওর কাছে বড় বেশি সরকারি, বর্ধমানের ওয়েটিং রুমের মতো। আর যাদেরকে ও নিজে আবিষ্কার করেছে তাদের ওপর ওর খাস দখল, যেন স্পেশাল ট্রেনের সেলুন কামরা। অমিতর নেশাই হলো স্টাইলে, কেবল সাহিত্য বাছাই কাজে নয়, বেশে ভূষায় ব্যবহারে ওর চেহারাতেই একটা বিশেষ ছাঁদ আছে। 5 জনের মধ্যে ও যে কোনো একজন মাত্র নয়, ও হলো একেবারে পঞ্চম। অনেককে বাদ দিয়ে চোখে পড়ে। দাড়িগোপ কামানো, চাঁচা মাজা চিকন শ্যামবর্ণ পরিপুষ্ট মুখ, সফুর্তি ভরা ভাবটা, চোখ চঞ্চল, হাসি চঞ্চল, নড়াচড়া চলাফেরা চঞ্চল। কথার জবাব দিতে একটুও দেরি হয় না। মনটা এমন এক রকমের চকমকি যে ঠুন করে একটু ঠুকলেই স্ফুলিঙ্গ ছিটকে পড়ে। দেশি কাপড় প্রায়ই পরে, কেননা ওর দলের লোক সেটা পরে না। ধুতি সাদা থানের যত্নে কোঁচানো, কেননা ওর বয়সে এরকম ধুতি চলতি নয়। পাঞ্জাবি পরে, তার বাঁ কাঁধ থেকে বোতাম ডান দিকের কোমর অবধি। আস্তিনের সামনের দিকটা কনুই পর্যন্ত দুভাগ করা। কোমরে ধুতিটাকে ঘিরে একটা জড়ি দেওয়া চওড়া খয়েরি রঙের ফিতে। তারই বাঁ দিকে ঝুলছে বৃন্দাবনী ছিটের এক ছোট থলি। তার মধ্যে ওর ট্যাঙ্ক ঘড়ি, পায়ে সাদা চামড়ার ওপর লাল চামড়ার কাজ করা কটকি জুতো। বাইরে যখন যায় একটা পাট করা পাড়ওয়ালা মাদ্রাজি চাদর বাঁ কাঁধে থেকে হাঁটু অবধি ঝুলতে থাকে। বন্ধু মহলে যখন নিমন্ত্রণ থাকে, মাথায় চড়ায় এক মুসলমানি লখনৌই টুপি, সাদার ওপর সাদা কাজ করা। একে ঠিক সাজ বলবো না, এ হচ্ছে ওর এক রকমের উচ্চ হাসি। ওর এই বিলিতি সাজের মর্ম আমি বুঝি না। যারা বোঝে তারা বলে কিছু আলুথালু গোছের বটে, কিন্তু ইংরেজিতে যাকে বলে ডিস্টিংগুইশড। নিজেকে অপরূপ করবার শখ ওর নেই, কিন্তু ফ্যাশনকে বিদ্রূপ করবার কৌতুক ওর অপর্যাপ্ত। কোনো মতে বয়স মিলিয়ে যারা কুষ্ঠির প্রমাণের যুবক, তাদের দর্শন মেলে পথে ঘাটে। অমিতর দুর্লভ যুবকত্ব নির্জলা যৌবনের জোরেই একেবারে বেহিসেবি, উড়নচণ্ডী। বান ডেকে ছুটে চলেছে বাইরের দিকে, সমস্ত নিয়ে চলেছে ভাসিয়ে, হাতে কিছুই রাখে না। এদিকে ওর 2 বোন, যাদের ডাকনাম শিশি এবং লিসি, যেন নতুন বাজারে অত্যন্ত হালের আমদানি। ফ্যাশনের পসরায় আপাদ মস্তক যত্নে মোড়ক করা 1 নম্বরের প্যাকেট বিশেষ, উঁচু খুঁড়োয়ালা জুতো, লেশওয়ালা বুক কাটা জ্যাকেটের ফাঁকে প্রবালে অ্যাম্বারে মেশানো মালা। শাড়িটা গায়ে তির্যক ভঙ্গিতে আট করে ল্যাপটানো। এরা খুটখুট করে দ্রুত লয়ে চলে, উচ্চ স্বরে বলে, স্তরে স্তরে তোলে সুখাগ্র হাসি, মুখ ঈষৎ বেঁকিয়ে স্মিত হাস্যে উঁচু কটাক্ষে চায়। জানে কাকে বলে ভাব গর্ভ চাউনি। গোলাপি রেশমের পাখা ক্ষণে ক্ষণে গালের কাছে
ফুরফুর করে সঞ্চালন করে এবং পুরুষ বন্ধুর চৌকির হাতের উপরে বসে সেই পাখার আঘাতে তাদের কৃত্রিম স্পর্ধার প্রতি কৃত্রিম তর্জন প্রকাশ করে থাকে। আপন দলের মেয়েদের সঙ্গে অমিতর ব্যবহার দেখে তার দলের পুরুষদের মনে ঈর্ষার উদয় হয়। নির্বিশেষে ভাবে মেয়েদের প্রতি অমিতর ঔদাসীন্য নেই, বিশেষভাবে কারোর প্রতি আসক্তিও দেখা যায় না। অথচ সাধারণভাবে কোনোখানে মধুর রসেরও অভাব ঘটে না। এক কথায় বলতে গেলে মেয়েদের সম্বন্ধে ওর আগ্রহ নেই, উৎসাহ আছে। অমিত পার্টিতেও যায়, তাসও খেলে, ইচ্ছে করেই বাজিতে হারে। যে রমণীর গলা বেসুরো তাকে দ্বিতীয়বার গাইতে পিড়াপিড়ি করে। কাউকে বদ রঙের কাপড় পরতে দেখলে জিজ্ঞাসা করে কাপড়টা কোন দোকানে কিনতে পাওয়া যায়। যে কোনো আলাপিতার সঙ্গেই কথা বলে বিশেষ পক্ষপাতের সুর লাগায়, অথচ সবাই জানে ওর পক্ষপাতটা সম্পূর্ণ নিরপেক্ষ। যে মানুষ অনেক দেবতার পূজারী, আড়ালে সব দেবতাকেই সে সব দেবতার চেয়ে বড় বলে স্তব করে। দেবতাদের বুঝতে বাকি থাকে না, অথচ খুশিও হন। কন্যার মাতাদের আশা কিছুতেই কমে না, কিন্তু কন্যারা বুঝে নিয়েছে অমিত সোনার রঙের দিগন্ত রেখা, ধরা দিয়েই আছে, তবু কিছুতেই ধরা দেবে না। মেয়েদের সম্বন্ধে ওর মন তর্কই করে, মীমাংসায় আসে না। সেজন্যই গম্যবিহীন আলাপের পথে ওর এত দুঃসাহস। তাই অতি সহজেই সকলের সঙ্গে ও ভাব করতে পারে। নিকটে দাহ্য বস্তু থাকলেও ওর তরফে আগ্নেয়তা নিরাপদে সুরক্ষিত। সেদিন পিকনিকে গঙ্গার ধারে যখন ওপারের ঘন কালো পুঞ্জীভূত স্তব্ধতার উপরে চাঁদ উঠল, ওর পাশে ছিল লিলি গাঙ্গুলি। তাকে ও মৃদুস্বরে বললে, গঙ্গার ওপারে ওই নতুন চাঁদ, আর এপারে তুমি আর আমি। এমন সমাবেশটি অনন্তকালের মধ্যে কোনো দিনই আর হবে না। প্রথমটা লিলি গাঙ্গুলির মন এক মুহূর্তে ছলছলিয়ে উঠেছিল, কিন্তু সে জানত এই কথাটায় যতখানি সত্য সে কেবল ওই বলার কায়দাটুকুর মধ্যেই। তার বেশি দাবি করতে গেলে বুদবুদের উপরকার বর্ণচ্ছটাকে দাবি করা হয়। তাই নিজেকে ক্ষণকালের ঘোর লাগা থেকে ঠেলা দিয়ে লিলি হেসে উঠল, বলল, অমিত, তুমি যা বললে সেটা এত বেশি সত্য যে না বললেও চলতো। এইমাত্র যে ব্যাঙটা টপ করে জলে লাফিয়ে পড়ল, এটাও তো অনন্তকালের মধ্যে আর কোনোদিনও ঘটবে না। অমিত হেসে উঠে বললে, তফাৎ আছে লিলি, একেবারে অসীম তফাৎ। আজকের সন্ধ্যাবেলায় ওই ব্যাঙের লাফানোটা একটা খাপছাড়া ছাড়া জিনিস, কিন্তু তোমাতে, আমাতে, চাঁদেতে, গঙ্গার ধারায়, আকাশের তারায় একটা সম্পূর্ণ ঐকতানিক সৃষ্টি, বেটোফানের চন্দ্রালোক গীতিকা। আমার মনে হয় যেন বিশ্বকর্মার কারখানায় একটা পাগলা স্বর্গীয় স্যাকরা আছে। সে যেমনই একটা নিখুঁত সুগোল সোনার চক্রে নীলার সঙ্গে হিরে এবং হীরের সঙ্গে পান্না লাগিয়ে এক প্রহরে আংটিটি সম্পূর্ণ করলে, অমনি দিলে সেটা সমুদ্রের জলে ফেলে, আর তাকে খুঁজে পাবে না কেউ। ভালোই হলো, তোমার ভাবনা রইল না। অমিত, বিশ্বকর্মার স্যাকরার বিল আর তোমাকে শুধতে হবে না। কিন্তু লিলি, কোটি কোটি যুগের পর যদি দৈবাত তোমাতে, আমাতে, মঙ্গল গ্রহের লাল অরণ্যের ছায়ায় তার কোনো একটা হাজার ক্রোশি খালের ধারে মুখোমুখি দেখা হয়, আর যদি শকুন্তলার সেই জেলেটা বোয়াল মাছের পেট চিরে আজকের এই অপরূপ সোনার মুহূর্তটাকে আমাদের সামনে এনে ধরে, চমকে উঠে মুখ চাওয়াচাই করব, তারপরে কি হবে ভেবে দেখো। লিলি অমিতকে পাখার বাড়ি তাড়না করে বললে, তারপর তারপর সোনার মুহূর্তটি অন্য মনে খসে পড়বে সমুদ্রের জলে, আর তাকে পাওয়া যাবে না। পাগলা স্যাকরার গড়া এমন তোমার কত মুহূর্ত খসে পড়ে গেছে, ভুলে গেছো বলে তার হিসেব নেই। এই বলে লিলি তাড়াতাড়ি উঠে তার সখীদের সঙ্গে গিয়ে যোগ দিলে।
অনেক ঘটনার মধ্যে এই একটা ঘটনার নমুনা দেওয়া গেল। অমিতর বোন সিসিলিসিরা ওকে বলে, অমিত, তুমি বিয়ে করো না কেন? অমিত বলে, বিয়ে ব্যাপারটায় সকলের চেয়ে জরুরি হচ্ছে পাত্রী, তার নিচেই পাত্র। সিসি বলে, অবাক করলে, মেয়ে এত আছে। অমিত বলে, মেয়ে বিয়ে করতো সেই পুরাকালে, লক্ষণ মিলিয়ে। আমি চাই পাত্রী আপন পরিচয়ই যার পরিচয়, জগতে সে অদ্বিতীয়। সিসি বলে, তোমার ঘরে এলেই তুমি হবে প্রথম আর সে হবে দ্বিতীয়, তোমার পরিচয়ই হবে তার পরিচয়। আমি মনে মনে যে মেয়ের ব্যর্থ প্রত্যাশায় ঘটকালি করি, সে ঘর ঠিকানা মেয়ে। প্রায় সে ঘর পর্যন্ত এসে পৌঁছয় না। সে আকাশ থেকে পরন্ত তারা, হৃদয়ের বায়ুমণ্ডল ছুতে না ছুতেই জ্বলে ওঠে, বাতাসে যায় মিলিয়ে, বাস্তুঘরে মাটি পর্যন্ত আসা হয়ে ওঠে না। সিসি বলে, অর্থাৎ সে তোমার বোনেদের মতো একটুও না। অর্থাৎ সে ঘরে এসে কেবল ঘরের লোকেরই সংখ্যা বৃদ্ধি করে না। লিসি বলে, আচ্ছা ভাই শিশি, বিমি বোস তো অমির জন্য পথ চেয়ে তাকিয়ে আছে, ইশারা করলেই ছুটে এসে পড়বে। তাকে ওর পছন্দ নয় কেন? বলে তার কালচার নেই। কেন ভাই? সে তো এমএতে বোটানিতে ফার্স্ট, বিদ্যাকেই তো বলে কালচার। কমল হীরের পাথরটাকেই বলে বিদ্যে, আর ওর থেকে যে আলো ঠিকরে পড়ে তাকেই বলে কালচার। পাথরের ভার আছে, আলোর আছে দীপ্তি। লিসি রেগে উঠে বলে, ইস, বিমি বোসের আদর নেই ওর কাছে। উনি নিজেই নাকি তার যোগ্য। অমি যদি বিমি বোসকে বিয়ে করতে পাগল হয়েও ওঠে, আমি তাকে সাবধান করে দেব, সে যেন ওর দিকে ফিরেও না তাকায়। অমিত বললে, পাগল না হলে বিবি বোসকে বিয়ে করতে চাইবই বা কেন? সেসবে আমার বিয়ের কথা না ভেবে উপযুক্ত চিকিৎসার কথা ভেব। আত্মীয় স্বজন অমিতর বিয়ের আশা ছেড়েই দিয়েছে। তারা ঠিক করেছে বিয়ের দায়িত্ব নেবার যোগ্যতা ওর নেই, তাই ও কেবল অসম্ভবের স্বপ্ন দেখে আর উল্টো কথা বলে মানুষকে চমক লাগিয়ে বেড়ায়। ওর মনটা আলে আর আলো, মাঠে বাটে বাঁধা লাগাতেই আছে। ঘরের মধ্যে তাকে ধরে আনবার জো নেই। ইতিমধ্যে অমিত যেখানে সেখানে হো হো করে বেড়াচ্ছে। ফিরপুর দোকানে যাকে তাকে চা খাওয়াচ্ছে, যখন তখন মোটরে চড়িয়ে বন্ধুদের অনাবশ্যক ঘুরিয়ে নিয়ে আসছে। এখান ওখান থেকে যা তা কিনেছে আর একে ওকে বিলিয়ে দিচ্ছে। ইংরেজি বই সদ্য কিনে এ বাড়িতে ও বাড়িতে ফেলে আসছে আর ফিরিয়ে আনছে না। একদা কোনো একজন রাষ্ট্রতাত্ত্বিক ডেমোক্রাসির গুণবর্ণনা করছিল। ও বলে উঠল, বিষ্ণু যখন সতীর মৃতদেহ খণ্ড খণ্ড করলেন, তখন দেশ জুড়ে যেখানে সেখানে তার 100-র অধিক পীঠস্থান তৈরি হয়ে গেল। ডেমোক্রেসি আজ যেখানে সেখানে যত টুকরো অ্যারিস্টোক্রেসির পূজা বসিয়েছে, খুদে করে অ্যারিস্টোক্রেটে পৃথিবী ছেয়ে গেল। কেউ পলিটিক্সে, কেউ সাহিত্যে, কেউ সমাজে। তাদের কারো গাম্ভীর্য নেই, কেননা তাদের নিজের পরে বিশ্বাস নেই। একদা মেয়েদের পরে পুরুষের আধিপত্যের অত্যাচার নিয়ে কোনো সমাজ হিতৈষী অবলা বান্ধব নিন্দা করছিল পুরুষদের। অমিত মুখ থেকে সিগারেট নামিয়ে ফস করে বললে, পুরুষ আধিপত্য ছেড়ে দিলেই মেয়ে আধিপত্য শুরু করবে। দুর্বলের আধিপত্য অতি ভয়ঙ্কর। সভাস্থ অবলা ও অবলা বান্ধবেরা চটে উঠে বললে, অমিত বললে, যে পক্ষের দখলে শিকল আছে সে শিকল দিয়েই পাখিকে বাঁধে, অর্থাৎ জোর দিয়ে। শিকল নেই যার, সে বাঁধে আফিন খাইয়ে, অর্থাৎ মায়া দিয়ে। শিকলওয়ালা বাঁধে বটে, কিন্তু ভোলায় না। আফিনওয়ালি বাঁধেও বটে, ভোলায়ও। মেয়েদের কৌটো আফিনে ভরা, প্রকৃতি শয়তানি তার যোগান দেয়। একদিন ওদের বালিগঞ্জের এক সাহিত্য সভায় রবি ঠাকুরের কবিতা ছিল আলোচনার বিষয়। অমিতর জীবনে এই সেই প্রথম সভাপতি হতে রাজি হয়েছিল। গিয়েছিল মনে মনে যুদ্ধ সাজ পড়ে। একজন সেকেলে গোছের অতি ভালো মানুষ ছিল বক্তা। রবি ঠাকুরের কবিতা যে কবিতাই, এইটে প্রমাণ করাই তার উদ্দেশ্য। দু একজন কলেজের অধ্যাপক ছাড়া অধিকাংশ সভ্যই স্বীকার করলে প্রমাণটা একরকম সন্তোষজনক। সভাপতি বলে উঠলে, কবিমাত্রের উচিত 5 বছর মেয়াদে কবিত্ব করা, 25 থেকে 30 পর্যন্ত। একথা বলবো না যে পরবর্তীদের কাছ থেকে আরো ভালো কিছু চাই, বলবো অন্য কিছু চাই।
ফজলি আম ফুরলে বলবো না আনো ফজলিতর আম, বলবো নতুন বাজার থেকে বড় দেখে আতা নিয়ে এসো তো হে। ডাব নারকেলের মেয়াদ অল্প, সে রসের মেয়াদ। ঝুনো নারকেলের মেয়াদ বেশি, সে শ্বাসের মেয়াদ। কবিরা হলো ক্ষণজীবী, ফিলোজফের বয়সে গাছ পাথর নেই। রবি ঠাকুরের বিরুদ্ধে সবচেয়ে বড় নালিশ এই যে বুড়ো এডওয়ার্থের নকল করে ভদ্রলোক অতি অন্যায় এরকম বেঁচে আছেন। জম বাতি নিভিয়ে দেবার জন্যে থেকে থেকে ফরাস পাঠায়, তবু লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে চৌকির হাতা আঁকড়িয়ে থাকে। ও যদি মানে মানে নিজেই সরে না পড়ে, আমাদের কর্তব্য ওর সভা ছেড়ে দল বেঁধে উঠে আসা। পরবর্তী যিনি আসবেন তিনিও তাল ঠুকেই গর্জাতে গর্জাতে আসবেন যে তাঁর রাজত্বের অবসান নেই, অমরাবতী বাঁধা থাকবে মর্তে তারই দরজায়। তারপরে আসবে তাঁকে বলি দেবার পূর্ণ দিন, ভক্তি বন্ধন থেকে ভক্তদের পরিত্রাণের শুভ লগ্ন। আফ্রিকায় চতুষ্পদ দেবতার পূজার প্রণালী এইরকমই। দ্বিপদী, ত্রিপদী, চতুষ্পদী, চতুর্দশপদী দেবতাদের পূজাও এই নিয়মে। পূজার জিনিসটাকে একঘেয়ে করে তোলার মতো অপবিত্র অধার্মিকতা আর কিছু হতে পারে না। ভালো লাগার এভলিউশন আছে। 5 বছর পূর্বেকার ভালো লাগা 5 বছর পরেও যদি একই জায়গায় খাড়া দাঁড়িয়ে থাকে, তাহলে বুঝতে হবে বেচারা জানতে পারেনি যে সে মরে গেছে। একটু ঠেলা মারলেই তার নিজের কাছে প্রমাণ হয়ে যাবে যে সেন্টিমেন্টাল আত্মীয়রা তার অন্ত্যেষ্টি সৎকার করতে বিলম্ব করেছিল, বোধ করি উপযুক্ত উত্তরাধিকারীকে চিরকাল ফাঁকি দেবার মতলবে। রবি ঠাকুরের দলের এই অবৈধ ষড়যন্ত্র আমি পাবলিকের কাছে প্রকাশ করব বলে প্রতিজ্ঞা করেছি। আমাদের মণিভূষণ চশমার ঝলক লাগিয়ে প্রশ্ন করলে, তার মানে আপনি সাহিত্য থেকে লয়ারকে উঠিয়ে দিতে চান? একেবারেই। এখান থেকে কবি প্রেসিডেন্টের দ্রুত নিঃশেষিত যুগ। রবি ঠাকুর সম্বন্ধে আমার দ্বিতীয় বক্তব্য এই যে তার রচনা রেখা তাঁরই হাতের অক্ষরের মতো, গোল বা তরঙ্গ রেখা, গোলাপ বা নারীর মুখ বা চাঁদের ধরনের। ওটা প্রিমিটিভ, প্রকৃতির হাতের অক্ষরের মৎস্য করা। নতুন প্রেসিডেন্টের কাছে চাই কড়া লাইনের, খাড়া লাইনের রচনা, তীরের মতো, বর্ষার ফলার মতো, কাঁটার মতো, ফুলের মতো নয়, বিদ্যুতের রেখার মতো, নিউরোলজিয়ার ব্যথার মতো, খোঁচাওয়ালা কোনওয়ালা গথিত গির্জের ছাদে, মন্দিরে মণ্ডপের ছাদে নয়। এমনকি যদি পাটকল, চটকল অথবা সেক্রেটারিয়েট বিল্ডিং এর আদলে হয়, ক্ষতি নেই। এখন থেকে ফেলে দাও মন ভোলাবার ছলাকলা ছন্দবদ্ধ। মন কেড়ে নিতে হবে, যেমন করে রাবণ সীতাকে কেড়ে নিয়ে গিয়েছিল। মন যদি কাঁদতে কাঁদতে, আপত্তি করতে করতে যায়, তবুও তাকে যেতেই হবে। অতি বৃদ্ধ জটাউটা বারণ করতে আসবে, তাই করতে গিয়েই তার হবে মরণ। তারপরে কিছুদিন যেতেই কিষ্কিন্ধা জেগে উঠবে। কোন হনুমান হঠাৎ লাফিয়ে পড়ে লঙ্কায় আগুন লাগিয়ে মনটাকে পূর্বস্থানে ফিরিয়ে নিয়ে আসবার ব্যবস্থা করবে। তখন আবার হবে টেনিসনের সঙ্গে পুনর্মিলন। বায়রনের গলা জড়িয়ে করব অশ্রু বর্ষণ। ডিরেকশনকে বলবো, মাফ করো, মোহ থেকে আরোগ্য লাভের জন্য তোমাকে গাল দিয়েছি। মোগল বাদশাদের কাল থেকে আজ পর্যন্ত দেশে যত মুগ্ধ মিস্ত্রি মিলে যদি যেখানে সেখানে ভারত জুড়ে কেবলই গম্বুজওয়ালা পাথরের বুদবুদ বানিয়ে চলত, তাহলে ভদ্রলোক মাত্রেই যেদিন 20 বছর বয়স পেরোত, সেদিনই বানপ্রস্থ নিতে দেরি করত না। তাজমহলকে ভালো লাগাবার জন্যেই তাজমহলের নেশা ছুটিয়ে দেওয়া দরকার। এইখানে বলে রাখা দরকার, কথার তোর সামলাতে না পেরে সভার রিপোর্টারের মাথা ঘুরে গিয়েছিল। সে যা রিপোর্ট লিখেছিল সেটা অমিতর বক্তৃতার চেয়েও অবদ্ধ হয়ে উঠেছিল। তারই থেকে যে কটা টুকরো উদ্ধার করতে পারলুম, তাই আমরা উপরে সাজিয়ে দিয়েছি। তাজমহলের পুনরাবৃত্তির প্রসঙ্গে রবি ঠাকুরের ভক্ত আরক্ত মুখে বলে উঠল, ভালো জিনিস যত ভালো হয় ততই ভালো, বুঝেছ? হ্যাঁ। অমিত বললে, ঠিক তার উল্টো। বিধাতা রাজ্যে ভালো জিনিস অল্প হয় বলেই তা ভালো, নইলে সে নিজেরই ভিড়ের ঠেলায় হয়ে যেত মাঝারি। যেসব কবি 60-70 পর্যন্ত বাঁচতে একটু লজ্জা করে না, তারা নিজেকে শাস্তি দেয় নিজেকে সস্তা করে দিয়ে। শেষকালটায় অনুকরণের দল চারিদিকে বুহ বেঁধে তাদেরকে মুখ ভ্যাংচাতে থাকে। তাদের লেখার চরিত্র বিগড়ে যায়। পূর্বের লেখা থেকে চুরি শুরু করে হয়ে পড়ে পূর্বের লেখা রিসিভ অফ স্টোলন প্রপার্টি। শেষতলে লোকহিতের খাতিরে পাঠকদের কর্তব্য হচ্ছে কিছুতেই এই সব অতি প্রবীণ কবিদের বাঁচতে না দেওয়া। শারীরিক বাঁচার কথা বলছি না, কাব্যিক বাঁচা। ওদের পরমাণু নিয়ে বেঁচে থাক প্রবীণ অধ্যাপক, প্রবীণ পলিটিশিয়ান, প্রবীণ সমালোচক। সেদিনকার বক্তা বলে উঠল, জানতে পারি কি কাকে আপনি প্রেসিডেন্ট করতে চান? তার নামটা করুন। অমিত ফস করে বললে, নিবারণ চক্রবর্তী।
সবার নানা চৌকি থেকে বিস্মিত রব উঠল। নিবারণ চক্রবর্তী? সে লোকটা আবার কি? বর্তমান দিনে এই যে প্রশ্নের অঙ্কুর মাত্র, আগামী দিনে এর থেকে উত্তরের বনস্পতি জেগে উঠবে। ইতিমধ্যে আমার তার একটা নমুনা চাই। তবে শুনুন। বলে পকেট থেকে একটা সরু লম্বা ক্যাম্বিসে বাঁধা খাতা বের করে তার থেকে পড়ে গেল। আনিলাম অপরিচিতের নাম ধরণীতে, পরিচিত জনতার স্মরণীতে। আমি আগন্তুক, আমি জনগণের প্রচণ্ড কৌতুক। খোলদার, বার্তা আনিয়াছি বিধাতার, মহাকালেশ্বরে পাঠিয়েছে দুর্লক্ষ অক্ষর। বল দুঃসাহসী কে কে মৃত্যু পণে রেখে দিবি তার দূর উত্তর। শুনিবে না, মোড়তার সেনা করে পথরোধ। ব্যর্থ ক্রোধ হুঙ্কারিয়া পড়ে বুকে, তরঙ্গের নিষ্ফলতা নিত্য যথা মরে মাথা ঠুকে। শৈলতট পরে আত্মহাতি দম্ভ ভরে। পুষ্পমাল্য নাহি মোর, রিক্ত বক্ষতল, নাহি বড় মঙ্গদ কুণ্ডল। শূন্য ললাটপট্টে লিখা গুড় জয় টিকা, ছিন্ন কন্থা দরিদ্রের বেশ। করিব নিঃশেষ তোমার ভাণ্ডার, খোলো খোলো দ্বার। অকস্মাৎ বাড়াইছি হাত, যা দিবার দাও অচিরাত। বক্ষ তব কেঁপে ওঠে কম্পিত অর্গল, পৃথ্বী টলমল। ভয়ে আর্ত উঠছে চিৎকারি, দিগন্ত বিদারী। ফিরে যায় এখনি রে দুর্দান্ত দুরন্ত ভিখারি। তোর কণ্ঠধ্বনি ঘুরি ঘুরি নিশিত নিদ্রায় বক্ষে হানি তীব্র ছুরি। অস্ত্র আনো, ঝনঝনি আমার পঞ্জরে হানো। মৃত্যুরে মারুক মৃত্যু, অক্ষয়ে প্রাণ করি যাব দান। শৃঙ্খল জড়াও তবে, বাঁধো মোরে। খণ্ড খণ্ড হবে মুহূর্তের চকতি, মুক্তি তব আমারই মুক্তিতে। শাস্ত্র আনো, হানো মোরে হানো। পণ্ডিতে পণ্ডিতে ঊর্ধ্বস্বরে চাইবে খণ্ডিতে দিব্য বাণী। জানি জানি তর্কবান হয়ে যাবে খান খান। মুক্ত হবে জীর্ণ বাক্যে আচ্ছন্ন দুচোখ। হেরিবে আলো, অগ্নি জালো। আজিকার যা ভালো, কল্য যদি হয় তাহা কালো। যদি তাহা ভস্য হয় বিশ্বময়, ভস্য হোক, দূর হোক শোক। মোর অগ্নি পরীক্ষায় ধন্য হোক বিশ্বলোক অপূর্ব দীক্ষায়। আমার দুর্বোধ বাণী বিরুদ্ধ বুদ্ধির পরে মুষ্টিহানি করিবে তারে উচ্চকিত আতঙ্কিত। উন্মাদ আমার ছন্দ দিবে ধন্ধ, শান্তিলব্ধ মুমুক্ষুরে ভিক্ষাজীর্ণ বুভুক্ষুরে। শিরে অস্ত হেনে একে একে নিবে মেনে, ক্রোধে ক্ষোভে ভয়ে লোকালয়ে। অপরিচিতের জয়, অপরিচিতের পরাজয়। যে অপরিচিত বৈশাখের রুদ্র ঝড়ে বসুন্ধরা করে আন্দোলিত। হানি বর্জ্য মুঠি, মেঘের কার্পণ্য টুটি। সংগোপন বর্ষণ সঞ্চয় ছিন্ন করে মুক্ত করে সর্বজগৎময়। রবি ঠাকুরের দল সেদিন চুপ করে গেল, শাসিয়ে গেল, লিখে জবাব দেবে। সবাটাকে হতবুদ্ধি করে দিয়ে মোটরে করে অমিত যখন বাড়ি আসছিল, শিশি তাকে বললে, একখানা আস্ত নিবারণ চক্রবর্তী তুমি নিশ্চয়ই আগে থাকতে গড়ে তুলে পকেটে করে নিয়ে এসেছো, কেবলমাত্র এই ভালো মানুষকে বোকা বানানোর জন্য। অমিত বললে, অনাগতকে যে মানুষ এগিয়ে নিয়ে আসে তাকেই বলে অনাগত বিধাতা। আমি তাই, নিবারণ চক্রবর্তী আজ মর্তে এসে পড়ল, কেউ তাকে আর ঠেকাতে পারবে না। শিশি অমিতকে নিয়ে মনে মনে খুব একটা গর্ববোধ করে। সে বললে, আচ্ছা অমিত, তুমি কি সকালবেলা উঠেই সেদিনকার মতো তোমার যত সানিয়ে বলা কথা বানিয়ে রেখে দাও? অমিত বললে, সম্ভবপরের জন্য সব সময় প্রস্তুত থাকাই সভ্যতা। বর্বরতা পৃথিবীতে সকল বিষয়ই অপ্রস্তুত, এ কথাটাও আমার নোট বইয়ে লেখা আছে। কিন্তু তোমার নিজের মতো বলে কোনো পদার্থই নেই। যখন যেটা বেশ ভালো শোনায় সেইটাই তুমি বলে বসো। আমার মনটা আয়না, নিজের বাঁধা মতগুলো দিয়েই চিরদিনের মতো যদি তাকে আগাগোড়া লিপে রেখে দিতুম, তাহলে তার উপর প্রত্যেক চলতি মুহূর্তের প্রতিবিম্ব পড়ত না। শিশি বললে, আমি প্রতিবিম্ব নিয়েই তোমার জীবন কাটবে। অমিত বেছে বেছে শিলং পাহাড়ে গেল। তার কারণ সেখানে ওর দলের লোক কেউ যায় না। আরও একটা কারণ, ওখানে কন্যাদায়ের বন্যা তেমন প্রবল নয়। অমিতর হৃদয়টার পরে যে দেবতা সর্বদা সরসন্ধান করে ফেরেন, তার আনাগোনা ফ্যাশনেবল পাড়ায়।
দেশের পাহাড় পর্বতে যত বিলাসী বসতি আছে তার মধ্যে শিলংয়ে এদের মহলে তার টার্গেট প্র্যাকটিসের জায়গা সবচেয়ে সংকীর্ণ। বোনেরা মাথা ঝাঁকানি দিয়ে বললে, যেতে হয় একলা যাও, আমরা যাচ্ছি নে। বাঁ হাতে হালকায়দার বেঁটে ছাতা, ডান হাতে টেনিস ব্যাট, গায়ে নকল পারসিক শালের ক্লোক পরে বোনেরা চলে গেল দার্জিলিংয়ে। বিমি বোস আগে ভাগেই সেখানে গিয়েছে। যখন ভাইকে বাদ দিয়ে বোনেদের সমাগম হলো তখন সে চারিদিকে চেয়ে আবিষ্কার করলে দার্জিলিংয়ে জনতা আছে, মানুষ নেই। অমিত সবাইকে বলে গিয়েছিল সে শিলংয়ে যাচ্ছে নির্জনতা ভোগের জন্য। দুদিন না যেতেই বুঝলে জনতা না থাকলে নির্জনতার স্বাদ মরে যায়। ক্যামেরা হাতে দৃশ্য দেখে বেড়াবার শখ অমিতর নেই। সে বলে, আমি ট্যুরিস্ট না, মন দিয়ে চেকে খাবার ধাত আমার, চোখ দিয়ে গিলে খাবার ধাত একেবারেই নয়। কিছুদিন ওর কাটলো পাহাড়ের ঢালুতে দেওয়ার গাছের ছায়ায় বই পড়ে পড়ে। গল্পের বই ছুঁলে না, কেননা ছুটিতে গল্পের বই পড়া সাধারণের দস্তুর। ও পড়তে লাগলো সুনীতি চাটুর্যের বাংলা ভাষার শব্দতত্ত্ব। লেখকের সঙ্গে মনান্তর ঘটবে এই একান্ত আশা মনে নিয়ে সে পড়তে লাগলো। এখানকার পাহাড় পর্বত অরণ্য ওর শব্দতত্ত্ব এবং আলস্য জড়তার ফাঁকে ফাঁকে হঠাৎ সুন্দর ঠেকে, কিন্তু সেটা মনের মধ্যে পুরোপুরি ঘনিয়ে ওঠে না, যেন কোনো রাগিনীর একঘেয়ে আলাপের মতো। ধুয়ো নেই, তাল নেই, সম নেই, অর্থাৎ ওর মধ্যে বিস্তর আছে কিন্তু এক নেই। তাই এলানো জিনিস ছড়িয়ে পড়ে, জমা হয় না। অমিতর আপন নিখিলের মাঝখানে একের অভাবে ও যে কেবলই চঞ্চলভাবে বিক্ষিপ্ত হয়ে পড়েছে, সে দুঃখ ওর এখানেও যেমন শহরেও তেমনই। কিন্তু শহরে সেই চাঞ্চল্যটাকে সে নানা প্রকারে ক্ষয় করে ফেলে। এখানে চাঞ্চল্যটাই স্থির হয়ে জমে জমে ওঠে, ঝর্ণা বাধা পেয়ে যেমন সরোবর হয়ে দাঁড়ায়। তাই ও যখন ভাবছে পালাই, পাহাড় বেয়ে নেমে গিয়ে পায়ে হেঁটে সিলেট শিলচরের ভিতর দিয়ে যেখানে খুশি পালাই, এমন সময় আষাঢ় এলো পাহাড়ে পাহাড়ে বনে বনে তার সজল ঘন ছায়ার চাদর লুটিয়ে। খবর পাওয়া গেল চেরাপুঞ্জির গিরিশৃঙ্গ নববর্ষার মেঘদলের পুঞ্জিত আক্রমণ আপন বুক দিয়ে ঠেকিয়েছে। এইবার ঘন বর্ষণে গিরি নির্ঝরিণীগুলোকে খেপিয়ে কুল ছাড়া করবে। স্থির করলে এই সময়টাতে কিছুদিনের জন্য চেরাপুঞ্জির ডাক বাংলায় এমন মেঘদূত জমিয়ে তুলবে যার অলক্ষয় অলকার নায়িকা অশরীরী বিদ্যুতের মতো চিত্ত আকাশে ক্ষণে ক্ষণে চমক দেয়। নাম লেখে না, ঠিকানা রেখে যায় না। সেদিন সে পড়ল হাইল্যান্ডারি মোটা কম্বলের মোজা, পুরু শুক্তলাওয়ালা মজবুত চামড়ার জুতো, খাকি নরফক কর্তা, হাঁটু পর্যন্ত হ্রস্ব অধবাস, মাথায় শোলা টুপি। অবনী ঠাকুরের আঁকা যক্ষের মতো দেখতে হলো না, মনে হতে পারত রাস্তা তদারক করতে বেরিয়েছে ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার। কিন্তু পকেটে ছিল গোটা ৫-৭ পাতলা এডিসনের নানা ভাষার কাব্যের বই। আঁকাবাঁকা সরু রাস্তা, ডান দিকে জঙ্গলে ঢাকা খাদ। এ রাস্তার শেষ লক্ষ্য অমিতর বাসা। সেখানে যাত্রী সম্ভাবনা নেই, তাই সে আওয়াজ না করে অসতর্কভাবে গাড়ি হাঁকিয়ে চলেছে। ঠিক সেই সময়টাই ভাবছিল আধুনিককালে দূরবর্তিনী প্রেয়সীর জন্যে মটর দুধটাই প্রশস্ত, তার মধ্যে ধূমজ্যোতি সলিল মরুতাং সন্নিপাত বেশ ঠিক পরিমাণেই আছে, আর চালকের হাতে একখানি চিঠি দিলে কিছুই অস্পষ্ট থাকে না। ও ঠিক করে নিলে আগামী বৎসরে আষাঢ়ের প্রথম দিনেই মেঘদূত বর্ণিত রাস্তা দিয়েই মোটরে করে যাত্রা করবে। হয়তোবা অদৃষ্টর পথ চেয়ে দেহলি দত্ত পুষ্পা যে পথিক বধূকে এতকাল বসিয়ে রেখেছে, সেই অবন্তিকা হোক বা মালবিকাই হোক বা হিমালয়ের কোনো দেবদারু বনচারিণী হোক,
ওকে হয়তো কোনো একটা অভাবনীয় উপলক্ষে দেখা দিতেও পারে। এমন সময়ে হঠাৎ একটা বাঁকের মুখে এসেই দেখলে আর একটা গাড়ি উপরে উঠে আসছে। পাশ কাটবার জায়গা নেই, ব্রেক কষতে কষতে গিয়ে পড়ল তার উপরে। পরস্পর আঘাত লাগলো, কিন্তু অপঘাত ঘটল না। অন্য গাড়িটা খানিকটা গড়িয়ে পাহাড়ের গায়ে আটকে থেমে গেল। একটি মেয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। সদ্য মৃত্যু আশঙ্কার কালো পটখানা তার পিছনে। তারই উপরে সে যেন ফুটে উঠল একটি বিদ্যুৎ রেখায় আঁকা সুস্পষ্ট ছবি, চারিদিকের সমস্ত হতে স্বতন্ত্র। মন্দর পর্বতে নাড়া খাওয়া ফেনি ওঠা সমুদ্র থেকে এইমাত্র উঠে এলেন লক্ষ্মী। সমস্ত আন্দোলনের উপরে মহাসাগরের বুক তখনও ফুলে ফুলে কেঁপে উঠছে। দুর্লভ অবসরে অমিত তাকে দেখলে। ড্রয়িং রুমে এ মেয়ের জন্য 5 জনের মাঝখানে পরিপূর্ণ আত্মস্বরূপে দেখা দিত না। পৃথিবীতে হয়তো দেখবার যোগ্য লোক পাওয়া যায়, তাকে দেখবার যোগ্য জায়গাটি পাওয়া যায় না। মেয়েটির পরনে সরু পাড় দেওয়া সাদা আলোয়ানের শাড়ি, সেই আলোয়ানেরই জ্যাকেট, পায়ে সাদা চামড়ার দিশি ছাদের জুতো। তনুদীর্ঘ দেহটি বর্ণ চিকন শ্যাম, টানা চোখ ঘন পক্ষ ছায়ায় নিবিড় স্নিগ্ধ। প্রশস্ত ললাট অবারিত করে পিছু হটিয়ে চুল আঁট করে বাঁধা। চিবুক ঘিরে সুকুমার মুখের ডৌলটি একটি অনতিপক্ক ফলের মতো রমণীয়। জ্যাকেটের হাত কবজি পর্যন্ত, দুহাতে দুটি সরু প্লেন বালা। ব্রোচের বন্ধনহীন কাঁধের কাপড় মাথায় উঠেছে। কটকি কাজ করা রূপোর কাঁটা দিয়ে খোপার সঙ্গে বদ্ধ। অমিত গাড়িতে টুপিটা খুলে রেখে তার সামনে চুপ করে এসে দাঁড়ালো, যেন একটা পাওনা শাস্তির অপেক্ষায়। তাই দেখে মেয়েটির বুঝি দয়া হলো, একটু কৌতুকও বোধ করল। অমিত মৃদুস্বরে বললে, অপরাধ করেছি। মেয়েটি হেসে বললে, অপরাধ নয়, ভুল। সেই ভুলের শুরু আমার থেকেই। উৎস জলের যে উচ্ছলতা ফুলে ওঠে, মেয়েটির কণ্ঠস্বর তারই মতো নিটোল। অল্প বয়সের বালকের গলার মতো মসৃণ এবং প্রশস্ত। সেদিন ঘরে ফিরে এসে অমিত অনেকক্ষণ ভেবেছিল, এর গলার সুরে যে একটি স্বাদ আছে, স্পর্শ আছে, তাকে বর্ণনা করা যায় কি করে। নোটবইখানা খুলে লিখলে, এ যেন অম্বরী তামাকের হালকা ধোঁয়া জলের ভিতর দিয়ে পাক খেয়ে আসছে। নিকোটিনের ঝাঁজ নেই, আছে গোলাপ জলের স্নিগ্ধ গন্ধ। মেয়েটি নিজের তরুটি ব্যাখ্যা করে বললে, একজন বন্ধু আসার খবর পেয়ে খুঁজতে বেরিয়েছিলুম। এই রাস্তায় খানিকটা উঠতেই শোভার বলেছিল এ রাস্তা হতে পারে না। তখন আর কি, শেষ পর্যন্ত না গিয়ে ফেরবার উপায় ছিল না, তাই ওপরে চলেছিলুম। এমন সময় ওপরওয়ালার ধাক্কা খেতে হলো। অমিত বললে, উপরওয়ালার উপরেও উপরওয়ালা আছে, একটা অতি কুশ্রী কুটিল গ্রহ, এ তারই কুকীর্তি। অপর পক্ষে ড্রাইভার জানালে, লোকসান বেশি হয়নি মেম সাহেব, তবে ওই একটু গাড়ি সারতে দেরি হবে। অমিত বললে, আমার অপরাধী গাড়িটাকে যদি ক্ষমা করেন, তবে আপনি যেখানে অনুমতি করবেন সেখানেই পৌঁছে দিতে পারি। না না, দরকার হবে না, পাহাড়ে হেঁটে চলা আমার অভ্যেস। দরকার আমারই, মাফ করলেন তার প্রমাণ। মেয়েটি ঈষৎ দ্বিধায় নীরব রইল। অমিত বললে, আমার তরফে আরো একটু কথা আছে। গাড়ি হাঁকাই বিশেষ একটা মহৎ কর্ম নয়। এই গাড়ি চালিয়ে পস্টারিটি পর্যন্ত পৌঁছবার পথ নেই, তবু আরম্ভে এই একটি মাত্র পরিচয়ই পেয়েছেন। অথচ এমনই কপাল, সেটুকুর মধ্যেও গলদ। উপসংহারে এটুকু দেখাতে দিন যে জগতে অন্তত আপনার সোফারের চেয়ে আমি অযোগ্য নই। অপরিচিতের সঙ্গে প্রথম পরিচয়ের অজানা বিপদের আশঙ্কায় মেয়েরা সংকোচ সরাতে চায় না, কিন্তু বিপদের এক ধাক্কায় উপক্রমণিকার অনেকখানি বিস্তৃত বেড়া একদমে গেল ভেঙে। কোন দৈব নির্জন পাহাড়ের পথে হঠাৎ মাঝখানে দাঁড় করিয়ে দুজনের মনে দেখা দেখির গাঁট বেঁধে দিলে। সবুর করলে না।
আকস্মিকের বিদ্যুৎ আলোতে এমন করে যে চোখে পড়ল, প্রায় মাঝে মাঝে এই যে রাত্রে জেগে উঠে অন্ধকারের পটে দেখা যাবে। চৈতন্যের মাঝখানটাতে তার গভীর ছাপ পড়ে গেল। নীল আকাশের উপরে সৃষ্টির কোন এক প্রচণ্ড ধাক্কায় যেমন সূর্য নক্ষত্রের আগুন জ্বলা ছাপ। মুখে কথা না বলে মেয়েটি গাড়িতে উঠে বসল। তার নির্দেশ মতো গাড়ি পৌঁছল যথাস্থানে। মেয়েটি গাড়ি থেকে নেমে বললে, কাল যদি আপনার সময় থাকে একবার এখানে আসবেন, আমাদের কর্তামার সঙ্গে আপনার আলাপ করিয়ে দেব। অমিতর ইচ্ছে হলো, বলে, আমার যে সময়ের অভাব নেই, এখনই আসতে পারি। সংকোচে বলতে পারলে না। বাড়ি ফিরে এসে ওর নোট বই নিয়ে লিখতে লাগলো। পথ, আজ হঠাৎ একই পাগলামো করলে। দুজনকে দু জায়গা থেকে ছেড়ে এনে আজ থেকে হয়তো এক রাস্তায় চালান করে দিলে। অ্যাস্ট্রোনমার ভুল বলেছে। অজানা আকাশ থেকে চাঁদ এসে পড়েছিল পৃথিবীর কক্ষপথে। লাগলো তাদের মোটরে মোটরে ধাক্কা। সেই মরণের তাড়নার পর থেকে যুগে যুগে দুজনে একসঙ্গেই চলেছে। এর আলো ওর মুখে পড়ে, ওর আলো এর মুখে। চলার বাঁধন আর ছেড়ে না। মনের ভিতরটা বলছে, আমাদের শুরু হলো যুগল চলন। আমরা চলার সূত্রে গাঁথব ক্ষণে ক্ষণে কুড়িয়ে পাওয়া উজ্জ্বল নিমেষগুলির মালা। বাঁধা মাইনে ও বাঁধা খোরাকিতে ভাগ্যের দ্বারে পড়ে থাকবার জোর রইল না। আমাদের দেনা পাওনা সবই হবে হঠাৎ। কোথায় আছো নিবারণ চক্রবর্তী? এইবার ভর করো আমার পরে। বাণী দাও, বাণী দাও। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি। আমরা দুজন চলতি হওয়ার পন্থী। রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল। ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য। হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। নাই আমাদের কনক চাপার কুঞ্জ, বনবিথিকায় কীর্ণ বকুল পুঞ্জ। হঠাৎ কখন সন্ধ্যাবেলায় নাম হারা ফুল গন্ধ এলায়। প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ মেঘের তুচ্ছ। উদ্ধত যত শাখারে শিখরে রডোডেন্ডন গুচ্ছ। নাই আমাদের সঞ্চিত ধনরত্ন, নাই রে ঘরের লালন ললিত যত্ন। কত পাশে পাখি পুচ্ছ নাচায়, বন্ধন তারে করি না খাঁচায়। টানা মেলে দেওয়া মুক্তি প্রিয়ের কুজনে দুজনে তৃপ্ত। আমরা চকতি অভাবনীয়ের কচ্ছিত কিরণে দীপ্ত। এতক্ষণ শুনছিলেন রবি ঠাকুরের কলমে লেখা শেষের কবিতার প্রথম পর্ব। গল্পের পোস্টার ডিজাইনে শুভদীপ এবং সাউন্ড ও এডিটিংয়ে রয়েছেন উজ্জ্বল অধিকারী। বিভিন্ন চরিত্রে রয়েছেন সৌম্যদীপ, হিল্লোল, রেভু, মিহির, অভিজিৎ, রকি, পারমিতা, স্নেহা, তুফান, তুহিন, অমৃতা, শুভ্র, আফসানা এবং পথিক। এখন এই পর্যন্ত। পরবর্তী পর্ব নিয়ে ফিরছি আগামী শুক্রবার ঠিক এই সময়। ততক্ষণ শুনতে থাকুন, শোনাতে থাকুন আমার প্রিয়, আপনার প্রিয় স্টোরি ম্যানিয়া ক্লাব। সাথে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ। সাথে শুভরাত্রি।